আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রেসিডেন্ট ভবনে তিনি এই শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর মতো তৃতীয় প্রধানমন্ত্রী হবার রেকর্ড স্পর্শ করলেন। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল, ভুটানের রাষ্ট্রপ্রধান সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। অবস্থা দৃষ্টে নরেন্দ্র মোদীর বিজেপি জোট সরকার গঠন করলেও নানা বিশ্লেষণে এই নির্বাচনকে বিশ্বের গণতন্ত্রকামী মানুষদের নিঃশ্বাস ফেলার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে জনরায়ে ভারতে বিরোধী দলগুলোর পুনরুত্থান ঘটেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বিরোধী জোটগুলো বা দলগুলোর অবস্থা কি সেটা বিশ্লেষণ করতেই আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ভারতে বিরোধীদের পুনরুত্থান, বাংলাদেশের বাস্তবতা কি। আর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব এস.এম. কামাল হোসাইন। তিনি একাধারে দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জনাব এস.এম. কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই আলোচনার যোগ করে নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকেও। আলোচনাটা শুরু আর বেশি ভূমিকা দিতে চাইছি না, একেবারে সরাসরি আলোচনায় যেতে চাই। বিশেষ করে যদি আমি আলোচনাটা শুরু করে সোহরাব ভাইকে দিই তাহলে একটু বিশ্লেষণটা আমরা আরও ডেপথে যেতে পারবো। এখন পর্যন্ত যা ফলাফল আমরা ভারতের নির্বাচনে দেখেছে, অলরেডি তো শপথ গ্রহণ হয়ে গেছে, সেখানে বলা হচ্ছে মোদির যে জয় সেটাকে খুবই চিত্তাকর্ষক বলা হচ্ছে যে ২৪০টা আসনে জিতেছেন, যেটা সমন্বিত বিরোধী দলগুলো যারা আছে তাদের থেকে, এমনকি কংগ্রেসের থেকেও দ্বিগুণ। এই পরিসংখ্যান দেখার পরও এই নরেন্দ্র মোদীর বিজয়কে আসলে অনেকে বিজয় বলতে পারছেন না, কেন সেই বিশ্লেষণটা করবেন? আর কেনই বা বলা হচ্ছে সেখানে বিরোধীদের পুনরুত্থান ঘটল, কি বলেন আপনার বিশ্লেষণটা? গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার এবং বিরোধী দল, অর্থাৎ সরকারি ও বিরোধী দল মিলেই কিন্তু সরকার, রাষ্ট্র ব্যবস্থা। এবং সেখানে বিরোধী দলের সংখ্যা কত সেটি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিরোধী দল ভূমিকা রাখতে পারছে কিনা বা রাখতে দেওয়া হচ্ছে কিনা। ভারতে গত ২ মেয়াদে বিজেপি সরকার ছিল, বিজেপি এবং এনডিএ জোট। কিন্তু এবারে একটা বড়, যেমন তারা ভেবেছিল, তাদের কিন্তু লক্ষ্য ছিল ৪০০ আসন, ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনের লক্ষ্যে তারা নির্বাচনী লড়াই নেমেছিলেন। কিন্তু সেখান থেকে কিন্তু অনেক পিছনে। সুতরাং একদিক থেকে বলবো যে বড় ধাক্কা খেয়েছে। বিজেপির রাজনৈতিক প্রধান স্লোগান ছিল ধর্মবাদিতা, হিন্দুত্ববাদ এবং এক ধরনের বিভাজন, ধর্মীয় বিভাজনই বলবো। এর বিপরীতে কংগ্রেসের আহ্বান ছিল, কংগ্রেস বা ইন্ডিয়া জোটের ভারত জোড়ো, অর্থাৎ ঐক্যবদ্ধ, বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য। সুতরাং বলবো যে ভোটাররা যদি বিরোধী দলের প্রতি আস্থা এনে থাকে তাহলে সেই ভারতের যে মূল চরিত্র, গণতান্ত্রিক ভারত, ধর্মনিরপেক্ষ ভারত এবং সবার জাতি ধর্ম নির্বিশেষে সবার ভারত, সেই স্লোগান বা সেই চেতনায় কিন্তু তারা উদ্বুদ্ধ হয়েছে। হ্যাঁ, ভোটের হিসেব নিকেশে বিজেপি জয়ী হয়েছে, কিন্তু এককভাবে নয়। বাংলাদেশে যদি আমরা বলি, আমরা কিন্তু এরকম একটি নির্বাচন করতে পারিনি। ভারতের যে নির্বাচনে বিরোধী দল খুশি, সরকারি দল খুশি, তারা সরকার গঠন করতে পারছে। বিরোধী দল খুশি, তাদের আসন সংখ্যা বেড়েছে এবং সংসদের ভিতরে বাইরে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। এমনকি আপনি যে এটা বললেন যে বহির্বিশ্ব একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে বৃহত্তম ভারতে জনরায়ের প্রতিফলন ঘটেছে। এরকম বাংলাদেশে যদি এরকম একটি নির্বাচন করে আমরা দেখাতে পারতাম, যেখানে বিরোধী দল, সরকারি দল এর অংশগ্রহণে একটি সংসদ গঠিত হতো এবং সেই সংসদে আগামী 5 বছর
যার যার নির্ধারিত ভূমিকা পালন করবে, তাহলে একটা ক্ষমতার যে ভারসাম্য সেটি বহাল থাকতো। কিন্তু আজকে যদি বলেন যে বাংলাদেশে সেই ক্ষমতার ভারসাম্যটি নেই, কার জন্য নেই সেই বিতর্ক করা যাবে, কিন্তু আমরা পারিনি। শুধু গত নির্বাচন নয়, তার আগের নির্বাচন, তার আগের নির্বাচন, 3টি নির্বাচনেই কিন্তু আমরা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং কি বলে যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, যে কারণে এই যে আজকে ক্ষমতায় ছিলেন বা ক্ষমতাসীন সরকারের আমলে বিভিন্ন শীর্ষ পদে থাকা ব্যক্তিদের যেসব সম্পর্কে যেসব অভিযোগ এসেছে গুরুতর, এবং সরকারও স্বীকার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, হয়তো ক্ষমতার ভারসাম্য থাকলে, জবাবদিহি থাকলে, তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা থাকলে হয়তো আওয়ামী লীগকে এতটা বেকায়দার কথা বলছেন। কিন্তু পাশাপাশি এটা যদি একটু বিশ্লেষণ করতে বলি আপনাকে, যে ধরেন ভারতে যে দমনমূলক, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তো এই অভিযোগ সবসময় থাকে, সিভিল সোসাইটি বলেন, বিরোধী পক্ষ বলেন যে বিরোধী জোটকে মাঠে থাকতে দেওয়া হয় না, নির্বাচনে মাঠে নামতে দেওয়া হয় না। ভারতেও এরকম দমনমূলক নীতির কথা আমরা অনেকবার শুনেছি, কংগ্রেসকেও এই ধরনের প্রেক্ষাপটের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেখানকার বিরোধী জোটগুলোর আসলে শক্তির উৎসটা কি, যেখানে তারা নির্বাচনের ময়দানে যত রকম দমন হয়ে গেল তারপরেও তারা থাকলেন? বাংলাদেশের ক্ষেত্রে ভিন্নতাটা কি আসলো? ভারতে হচ্ছে ইনস্টিটিউশনগুলো গড়ে উঠেছে, মানে দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু ইনস্টিটিউশনগুলো কাজ করছে, প্রতিষ্ঠানগুলো কাজ করছে, অর্থাৎ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ৭৭ বছরে একদিনের জন্য ভারত অসাংবিধানিক প্রক্রিয়ায় শাসিত হয়নি, কিন্তু বাংলাদেশে বারবার অসাংবিধানিক প্রক্রিয়া আসছে। আমরা বহুদল থেকে একদল করেছি, একদল থেকে সামরিক শাসনে গিয়েছি, সামরিক শাসন সরিয়ে আবার আমরা বহুদলীয় গণতন্ত্রে গিয়েছি, আবার সেটি রক্ষা করতে পারিনি। সুতরাং আমাদের ইনস্টিটিউশন দাঁড়ায়নি। ভারতে দেখুন, নির্বাচনের মতো হয়েছে। সরকারি দলের যে হস্তক্ষেপ ছিল না তা নয়, নির্বাচনের কয়েকদিন আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে, বিরোধী দলের সভা সমাবেশে বাধা দিয়েছে। ভারতে আরেকটি সুবিধা হচ্ছে ফেডারেল ব্যবস্থা, অর্থাৎ দিল্লি শুধু ভারত নয়, কিন্তু আমাদের এখানে কিন্তু যেহেতু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, সুতরাং কেন্দ্রে যে থাকবে, বা কেন্দ্রের প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রের সরকার হোক, এটি হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারকী সংস্থা বা একমাত্র নীতি নির্ধারকী সংস্থা। ভারতে ফেডারেল ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার অনেক শক্তি আছে, যেটি আমাদের এখানে নেই। জি, ডক্টর রিপন, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। কেউ কেউ বলছেন যে ধরেন গণতান্ত্রিকামীদের হয়তো নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু তারা এটাও বলছেন যে সন্দিহান যে অবস্থার আসলে কোনো পরিবর্তন ঘটবে কিনা। পাশাপাশি তারা বলছেন যে আসলে নাগরিক সমাজ, বিরোধী দল যারা আছেন, তারা আসলে তাদের যে অব্যাহত প্রতিরোধ সেটার উপর আসলে নির্ভর করবে। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা চিন্তা করি, তাহলে আপনাদের যে অব্যাহত প্রতিবাদ, প্রতিরোধ বা আন্দোলন, নাগরিক সমাজ, সেটারই বা অবস্থা কি? সেটা কি মানে এই নির্বাচনের পর অনেকই স্থিত? ধন্যবাদ আপনাকে। আসলে ভারতের সাথে বাংলাদেশের পার্সপেক্টিভ মিলালে চলবে না। ওকে, ভারতের যদি আপনি রেজাল্টটা যদি আপনি দেখেন, আপনি অবশ্য অনেক ইন্ডিয়ান মিডিয়া তো অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে যে তিনি জওহরলাল নেহরুর মতোই মানে 3 টার্মে পৌঁছেছেন, এটা যেমন সত্য, অ্যাট দ্য সেম টাইম তিনি গত দুটো নির্বাচন, আমি নরেন্দ্র মোদী সাহেবের কথা বলছি, গত দুটো নির্বাচনে তিনি যত ব্যবধানে ভোটে জিতেছিলেন, থার্ড টার্মে অর্থাৎ চলতি টার্মে তিনি কিন্তু সেই পরিমাণ ভোটে তো নয়, বরং বলা যেত আগের টার্মগুলোর অলমোস্ট 1/3 জায়গায় উনি নেমে গেছেন, ডিফারেন্সটা। তো সেই হিসেবে বলা যেতে পারে ওনার নির্বাচনী আসনে বারাণসীর জনগণ আগে যেভাবে ওনাকে সমর্থন করতেন, এখন তাকে সেইভাবে সমর্থন করে না। এক, উনি যতক্ষণ পর্যন্ত মানুষ ছিলেন ততক্ষণ পর্যন্ত মোটামুটি ওনার প্রতি সমর্থন ছিল। যখন তিনি মানে ঈশ্বর প্রদত্ত, মানে ওনাদের ভাষায় ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে গেলেন, মানে নিজের উপর অনেকটা দেবত্ব আরোপ করার মতো কথাবার্তা যখন বললেন, তখন তো তিনি আর মানে সাধারণ মানুষের কাতারে থাকলেন না। তো ফলে ভারতের
ব্যাপক আপনার কি বলে আপনার মানে যারা সেকুলার সম্প্রদায় যারা তারা তারা এই 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 ক্যাম্পেইনটাকে তারা খুব ভালোভাবে নেয়নি। এবং মোদি সাহেবের শেষের দিকে যখন উনি ধ্যানে বসার বিষয়টা যখন চলে আসলো, তখন আমরা বুঝতে পারলাম যে মানে আমরা মানে যারা আমরা ভারতের নির্বাচন রাজনীতিটা যারা পর্যবেক্ষণ করি, আমরা বুঝতে পারছিলাম যে উনি নিজেও টের পাচ্ছেন যে অবস্থাটা সঙ্গীন। মানুষ তো দেখবেন যে মানে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, হুজুরের কাছে যায়, ফকিরের কাছে যায়, ঝাড়ফুঁক করে, ব্যাপার ট্যাপার থাকে না। তো উনিও যখন ধ্যানে নামলেন তখন বোঝা গেল যে অবস্থাটা একটা ওনার সঙ্গীন হচ্ছে। যাই হোক, যেটা মানে শ্বাস ফেলার কথাটা যেটা বলছেন সেটা হলো ভারত গত 2 টার্মে গত 10 বছর ভারতীয় পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না। এটা কিন্তু সত্য। একটা পার্লামেন্টে যখন বিরোধী দল থাকে না, ফর্মালি কোনো বিরোধী দল থাকে না, এবং যেই এর মধ্যে তুলনামূলকভাবে মানে অপোজিশন পার্টির মধ্যে যারা একটু বেশি সিট সিকিউর করেছেন, তার মধ্যে কংগ্রেস ছিল 52 বা তার আগে আরও কিছু কম, সব এই পর্যায়ে মানে মোটামুটি 55-এর উপরে পার করতে পারেনি তারা তাদের আসন গত 2 টার্মে। তো এমনি একটি দলের নেতা, কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আপনার যেইভাবে মানে অপদস্থ করা হতো, পাপ্পু ঠাপ্পু বলে নানানভাবে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করা আর কি। তো তারপরে মানে রাহুল গান্ধী যে আপনার ইয়ে করলেন কি বলে মানে ললিত মোদির সাথে আরও বিজয় মাল্যের সাথে মানে কিছু দুর্নীতির উদাহরণ টানলেন, এবং এটা মানে পরিপ্রেক্ষিতে তাকে তো কি করা হলো, তার পার্লামেন্টের মেম্বারশিপ চলে গেল। ঠিক আছে রিপন ভাই, আপনি একটু শুরুতে বলছিলেন যে ভারতের প্রসঙ্গের সাথে বাংলাদেশের প্রসঙ্গ আসলে মেলানোটা ঠিক হবে না। আপনি এখনো রাহুল প্রসঙ্গটা আনলেন। ধরেন রাহুলের যে অবস্থা আপনি বললেন যে তাকে পাপ্পু হিসেবে চিহ্নিত করা হয়েছে, নানান সময়ে গণমাধ্যম থেকে শুরু করে নানান জায়গায় বলা হয়েছে, কিন্তু তিনি ভারত জোড়ো করে যে পদযাত্রা করলেন, পাশাপাশি তার সাথে তার বোন প্রিয়াঙ্কা বলেন, তার মা সোনিয়া বলেন, এইদিকে কেজরিওয়াল বলেন, ওইদিকে মমতা বলেন, একই সঙ্গে অনেকেই তো নেমেছিল। এখন সেই জায়গা থেকে অনেকেই বলছেন যে যেভাবে ভারতের মানে সংসদে একদম বিরোধী দলকে আপনি বলছেন মেলাইন হয়ে গিয়েছিল, সেখানে তো তারা নেতৃত্ব গুণে বা যেভাবে এসছে, আপনারা কি আপনার দলের সেই জায়গাটাকে কোনো সংকট মনে করেন, যেখানে আমরা দেখছিলাম যে সেখানে রাহুল নেমেছে, সোনিয়া নেমেছে, প্রিয়াঙ্কা নেমেছে, এরকম নামা কিন্তু আমরাও নেমেছিলাম। জি, ওই যেটা সৌরভ ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে ওখানে স্টিল ওখানে আপনার মানে ইতিমধ্যেই গত 10 বছরে মোদির আপনার উগ্র হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থায় ওখানকার প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার ম্যালাইন্ড হয়েছে, ডেন্টেড হয়েছে আনডাউটেডলি। সেখানে আপনার মানে বিরোধী দলের প্রতি জুলুম মামলা অনেক কিছু ছিল না যে তা না। আপনার কথায় কথায় কেন্দ্রের শাসন চাপিয়ে দেওয়ার হুঙ্কারও ছিল না জায়গায়। ইভেন আমাদের মানে একেবারে ভারতের আমাদের সাথে লাগোয়া যে মানে প্রতিবেশী রাজ্যটা, সেখানে এই ধরনের ব্যবস্থা ছিল। তো এগুলোকে আপনার ওভারকাম করতে তাদেরকে নিঃসন্দেহে অনেক মানে ফাইট করতে হচ্ছে। আমি যেটা বলছিলাম, ওখানকার নাগরিক সমাজ দে প্লেড এ ভেরি স্ট্রং রোল, অত্যন্ত স্ট্রং রোল মানে নাগরিক সমাজ পালন করেছে। দ্বিতীয়ত হচ্ছে ওখানকার যারা মোটামুটি আরবান আপনার মানে সিভিল সোসাইটি এবং যারা একটু মানে কম্পারেটিভলি এডুকেটেড যে মানে গোত্রটা, তারা কিন্তু মানে আপনার মোদির এই মানে আপনার একেবারেই মানে হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থাকে তারা সমর্থন করেনি। তারা ভারতীয় কাঠামোর মধ্যে একটা বহুত্ববাদী ব্যবস্থাকে তারা সাপোর্ট করেছেন। তো যার জন্য মানে একে ওই যে শ্বাস ফেলার ঘটনাটা যেটা বলেন, সেখানে মোরলেস মোটামুটি একটা জায়গায় এসেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলছে যে মোদি সাহেব নিজেই যেখানে 4.5-5 লক্ষ ভোটের ব্যবধানে জিততেন, সেখানে তার বিজয়টা 1.5 লক্ষে নেমে আসা মানে ডিফারেন্সটা, এটা তো একটা বড় চাপ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলছেন, বাংলাদেশের সাথে তুলনা করা যাবে না এই কারণে, কারণ আমাদের দেশের আপনার সিভিল সোসাইটি আপনার সেভাবে স্ট্রং রোল প্লে করে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলো যেটা মানে সৌরভ ভাই বলেছেন, আমাদের ইনস্টিটিউশনগুলো সেভাবে ফাংশনাল না। তো ফলে আপনি এখানে যে নাগরিক হিসেবে কারোর কাছে যে প্রোটেকশন পাবেন, আমি যদি পুলিশের কথা বলি, প্রশাসনের কথা বলি, আপনি তো সেই প্রোটেকশনটা পাবেন না। আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। তাহলে আমি একটু এস.এম. কামালের কাছে তার বিশ্লেষণটা শুনতে চাই, যে যেটা বলছিলেন, দুজনেই বলছিলেন যে একটা দেশের সিভিল সোসাইটির ভয়েস যদি স্ট্রং হয়, তাহলে ধরেন এই পপুলারিজমের থিওরি বা বিভক্ত রাজনীতি বলেন বা ধর্মের ব্যবহার বলেন, সেটা বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের আসলে চোখ এড়ায় না। সেক্ষেত্রে আরও কিছু প্রসঙ্গ আসছিল যে কমিশন থেকে শুরু করে প্রশাসন, আদালত, সেগুলোকে একেবারেই যে দলীয়করণ করে ফেলা বা সেগুলোকে আজ্ঞাবহ করে ফেলা যে অভিযোগটা আছে, সেটাকে এড়ানো যায়? যদি এড়ানোই যেত তাহলে অনেকেই মনে করেন যে বাংলাদেশে এরকম একটা অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা ধন্যবাদ দুইজন আলোচক, বিজ্ঞ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই।
আপনি সিভিল সোসাইটির কথা বলেন, তো সিভিল সোসাইটির পার্টই তো সোহরাব ভাই। সোহরাব ভাই তো কিছু কথা বলেছেন যেগুলো আমি মনে করি সোহরাব ভাই পক্ষপাতিত্বভাবে কথা বলেছেন। ওকে, যেমন সোহরাব ভাই যেটা বলছেন, 3টি নির্বাচন হ্যাঁ বিরোধী দল অংশগ্রহণ করে নাই, আমার স্বীকার করি না। নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার কথা, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকার পরে যে নির্বাচন এসে সেই সরকার, বঙ্গবন্ধুর টানায় গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা একটানা 16 বছর প্রধানমন্ত্রী, তার আমল। আর সোহরাব ভাই যে আমল দেখে নাই, চোখ অন্ধ ছিল। কোন আমলটা? 2001 থেকে 2006। সেই আমলে প্রশাসনের ভূমিকা কি ছিল? এই আমল না, ধরেন একতরফা নির্বাচন হয়েছে, একদলীয় সরকার, প্রশাসন, সেই আমলে কি প্রশাসন যা করেছে, এই আমলে কি প্রশাসন তাই করছে? সেই আমলে ভবনের পৃষ্ঠপোষকতায় একজন এসপি র্যাঙ্কের ডিসি কোহিনুর গোটা পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ শুধু করেন নাই, জাতীয় নেতা মোহাম্মদ নাসিমকে রাস্তায় পিটিয়ে ফেলে রেখেছেন। আত্মনাদ করেছে মোহাম্মদ নাসিম বাঁচাও বলে। সোহরাব ভাইদের পত্রিকাতেও নিউজ হয়েছিল। এই আমলে কি সেরকম কিছু হয়েছে? ওইটা তো নির্বাচিত সরকার, সোহরাব ভাইদের ভাষায়। ওই আমলে বিরোধী দলের নেতৃত্বে শান্তি সমাবেশে, সরকার উৎখাতের আন্দোলন করেন নাই, শান্তি সমাবেশে একজন রাষ্ট্রদূত, সে হযরত শাহজালালের মাজারে গিয়েছিল, তার উপর গ্রেনেড হামলা হয়েছে, একজন লোক মারা গেছে, তার প্রতিবাদে। আর তুষার ছাত্রলীগের একজন নেতা গুলি করে হত্যা করেছিল বিএনপি ছাত্র দলের ক্যাডাররা, তার প্রতিবাদে শান্তি সমাবেশ ছিল। সেই সমাবেশে আপনি ভবনে বসে তারেক জিয়া 75-এর খুনি, 71-এর খুনিদের নিয়ে গ্রেনেড হামলা করালেন। 13টি গ্রেনেড হামলা হলো, আইবি রহমানের মতো নারী নেতৃত্ব সহ 22 জন লোক মারা গেল, শত শত আওয়ামী লীগের নেতা কর্মীর। এই যে আমি কথা বলছি, আমার গায়ে স্পিনটার চিৎকার করছি বাঁচাও বাঁচাও বলে, সেখানে পুলিশ উদ্ধার না করে খুনিদের পালিয়ে যাওয়ার জন্য টিয়ার সেল নিক্ষেপ করলো সাধারণ মানুষের উপর। আপনি বলেন, সেই সমাবেশে যেখানে মানুষ গ্রেনেড হামলা আত্মনাদ করছে, সেখানে পুলিশ এগিয়ে যাবে মানুষকে রক্ষা করার জন্য, পুলিশ ভ্যান দিয়ে, সেখানে কোনো গাড়ি নাই, কিছু নাই, সেখানে পুলিশ টিয়ার সেল মারছে যাতে আরো মানুষ মারা যায় খুনিদের পালিয়ে যাওয়ার জন্য। এই আমলে কি এই অবস্থা হয়েছে? আমি যদি বলি এই আমলে পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, তার প্রমাণ 28 অক্টোবর। 28 অক্টোবর বিএনপি যে আন্দোলন করেছিল, সেদিন বিএনপির কর্মীরা যে তাণ্ডব করেছে, প্রধান বিচারপতির বাড়ি হামলা করেছেন, আপনি অ্যাম্বুলেন্সে হামলা করেছেন, পুলিশ পিটিয়ে হত্যা করেছেন, 40 জনের উপরে সাংবাদিককে আহত করেছেন পিটিয়ে। পুলিশ হত্যা হওয়ার পর তার কলিগ একটি গুলি ছড়ে নেয়। বলেন তো, সেদিন পত্রিকার হেডলাইন হয়েছিল বিএনপির নেতারা আহত হয়েছেন? বরং হেডলাইন হয়েছিল প্রধান বিচারপতির বাড়ি হামলা, পুলিশ নিহত এবং সাংবাদিক আহত, অ্যাম্বুলেন্সে হামলা, রাজারবাগ হাসপাতালে হামলা। পুলিশ তো বিএনপির আমলে গুলি করেনি। তাই কোন আমল ভালো? সোহরাব ভাইদের বাসা 2001 থেকে 2006 যে সরকার নির্বাচিত সরকার ছিল। মানে আপনার বক্তব্য হচ্ছে যে সোহরাব ভাই লক্ষ্য করেনি যে বিএনপির আমলে যে পুলিশ শত নির্দয় হচ্ছে, কিন্তু সোহরাব ভাই কথা এরকম এই আমলে আমি বলি, হ্যাঁ এই আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি, পুলিশ নির্দয় হয়নি, হ্যাঁ দুর্নীতি হয়েছে। মানে আপনি বলছিলেন মতিয়ার কথা, চৌধুরীর কথা, আপনি আব্দুল ফারুকের কথা মনে নেই? আমি জয়নাল আবেদিন ফারুক, আপনি জয়নাল আবেদিন ফারুক, আপনি ভিডিওটা বের করেন, পুলিশকে চর মেরেছেন, ধাক্কা মেরেছেন, তারপর পুলিশ কিন্তু তার প্রোটেকশন, এই আমলে কিন্তু গয়েশ্বর একে মিছিলিতে ধরে এনে খায় বাড়ি পাঠাইছে। ওই আমলে মোহাম্মদ নাসিম কিন্তু রাস্তায় দাঁড়াইছিল, আমি সাথে ছিলাম, আপনি বাইর করেন, সে অনেক সাংবাদিক ছিল। আপনি পুলিশকে যদি আঘাত করায়, হ্যাঁ পুলিশ আমরা ডিল ছুটতাম, পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করতো, সেইটা আলাদা বিষয়। শান্তি সমাবেশে আমি জয়নাল আবেদিন ফারুক যা করছে সেটা আমি মনে করি নিন্দা জানাই। তারপর আপনি জয়নাল আবেদিন ফারুক দেখেন, আমার কথা কি যে সোহরাব ভাইরা এই আমলটা দেখছে, এই আমলে তো পুলিশ, এখন উনি যদি বলেন 2014-তে
5 জনের নির্বাচন টাকার লাগে মানুষকে গান পড়া দিয়ে পুড়িয়ে মেরেছেন, 131 জন লোক হত্যা করেছেন, 22 জন লোক হত্যা করেছেন, পুলিশ ঘরে বসে থাকবে? ওনারা যদি সেটা চায়, হলিয়াটা যেমন পুলিশ নিহত হয়েছে, তো পুলিশ তো এই আমলে কোনো রাজনৈতিক নেতাকে আপনি পিটিয়ে রাস্তায় ফেলে রাখেন, বিচ্ছিন্ন দিয়ে। আমার কথা শেষ কথা, উনি আর একটা কথা বলেছেন, বহুদলীয় গণতন্ত্র, একদলীয় গণতন্ত্র উনি উল্লেখ করছেন। হ্যাঁ, বঙ্গবন্ধু কিন্তু এক দল করে নেই, সোহরাব সাহেব ভালো করে জানে। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় প্ল্যাটফর্ম করেছিলেন নির্বাচন ব্যবস্থা, এবং বলেছিলেন, সোহরাব ভাই তো স্বীকার করবে না, যেটা আমি পরীক্ষামূলক গ্রহণ করলাম, লক্ষ্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চিত। আর বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় গণতন্ত্রের নামে 4.5 লাখ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হলো, গোলাম আজমদের, জামাতদের, পরাজিত মুসলিম লীগারদের রাজনীতি করার সুযোগ দিল বহুদলীয় গণতন্ত্রের নামে। ওই কথা বলবে না। আজকে বাংলাদেশে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ দিয়ে কারফিউ গণতন্ত্র চালিয়েছে, ওইটা সোহরাব সাহেবরা বলবে না। জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি একটা বিরতি নিই, বিরতির পর সোহরাব ভাই আপনার জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, একই সঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনার সেগুলো বিশ্লেষণ করবেন। সেজন্য নিশ্চিত একটু পর আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সোহরাব হাসান যেটা বলছিলেন SM কামাল বিরতির আগে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন, যে নাগরিক সমাজের সোচ্চার হওয়া, বা আপনি শুধু একটা সময়েরই প্রশাসনের ভূমিকা দেখছেন, বাকি সময়গুলো দেখছেন না? না, নাগরিক সমাজের কথাটা কিন্তু রিপন ভাই বলছেন। বাংলাদেশ নাগরিক সমাজ যে শক্তিশালী হলো না, শক্তিশালী ছিল তো। এরশাদ বিরোধী আন্দোলনে নাগরিক সমাজের ভূমিকা ছিল না? ছিল, নিঃসন্দেহে। 31 বুদ্ধিজীবীর যে বিবৃতি, অনেক রাজনৈতিক দলের মানে সভা সমাবেশের চেয়ে সেই বিবৃতি অনেক বেশি শক্তিশালী ছিল। এবং সেই বুদ্ধিজীবীদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক ছিল, বাম ছিলেন, বিএনপির সমর্থক ছিলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, আমি বলছি যে প্রতিষ্ঠান আমরা যে প্রতিষ্ঠান করতে পারিনি, সেটা কিন্তু আওয়ামী লীগ আমলে না। আমি 3টি নির্বাচনের কথা বলেছি, কিন্তু এর অর্থ না যে আওয়ামী লীগ আমলেই সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, বিএনপি আমলে সমুন্নত ছিল, তা নয়। আমরা শুরু থেকেই এটি করতে পারিনি। হ্যাঁ, বাকশাল নিয়ে নানা রকম ব্যাখ্যা, কিন্তু এও ঠিক যে বাকশালের বাইরেও তো একটি বৃহৎ জনগোষ্ঠী ছিল। বাকশালের যে ধ্যান ধারণায়, তখন ওই ধ্যান ধারণায় আমরাও তার অনুসারী ছিলাম, সমর্থক ছিলাম, সোজা কথা। কিন্তু সেটা ভুল হলে সেটাও বলা। এবং আমি মনে করি যে কামাল ভাইরাও নিশ্চয়ই স্বীকার করেছেন, না হলে তো কামাল ভাইরা বললেন যে না, আমরা ওই প্ল্যাটফর্মে নিয়েই চলবো, মানে অর্থাৎ বাকশাল নিয়েই চলবো। নিশ্চয়ই সেটা বলেননি, বলবেন না। আচ্ছা, 30 সেকেন্ড আপনি যেটা বললেন যে ওই প্ল্যাটফর্ম নিয়ে, ওই প্ল্যাটফর্ম তো না, ওইটা তো 4-5টা দল নিয়ে একটা প্ল্যাটফর্ম হয়েছে। হ্যাঁ, 3টা দল, কমিউনিস্ট পার্টি না, আর আওয়ামী লীগ না, আর কেউ না, ত্রিদলীয় ঐক্যজোটটাই, ত্রিদলীয় ঐক্যজোট এটা ছিল তো। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, ওইটা তো আপনি কোনো হয়নি, এক্সপেরিমেন্টই হয়নি। সেইটা বলেন যে বাকশালের কোনো এক্সপেরিমেন্ট, আচ্ছা, বাকশালের পরীক্ষা নিরীক্ষার আগেই বাকশাল হয়ে গেছে। কিন্তু আমরা বলছি যে কোনো কারণেই হোক, এক্সপেরিমেন্ট না হলেও যেটা হয় যে সমালোচনার জায়গাটা উঠে, যে যিনি সারাজীবন গণতন্ত্র কথা বলেছেন, বহুদলীয় কথা বলেছেন, একটা জনগণ তো আপনি 70-এর নির্বাচনে আপনি 30% ভোটাররা ভোট কেন্দ্রে, একটা জনগণ না। আজকে আপনাদের সংসদের যারা শরিক, কিছুদিন আগে সরকারের শরিক ছিল, তারাও তো ওই বাকশালের অংশ ছিল না, বরং প্রচণ্ডভাবে বিরোধিতা করেছে। সুতরাং রাজনীতির হিসাব নিকেশ সবসময় ক্ষমতার হিসাব নিকেশে হয়, ক্ষমতার সুবিধা অসুবিধা দিয়ে বিচার হয়। সুতরাং রাজনীতিতে কেউ স্থায়ী শত্রুও নয়, কেউ বন্ধুও নয়। হওয়া উচিত আদর্শ বন্ধু, আদর্শ নীতি, আদর্শ কর্মসূচি। সেটি আমাদের 70 দশকেও যা ছিল, 80-র দশকে ছিল, এমনকি 90-এর দশকেও। আজকে সেটি কি বলবো যে অনেকখানি অবলুপ্ত হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করতে পারিনি, এর অর্থ না যে 15 বছরে, 53 বছরেই করতে পারিনি। না হলে 73-এ নির্বাচন হলো, 75-এ বাকশাল করতে হলো কেন? হতে পারে যে বিরোধী দলের সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কি বলে তখন নকশালি কর্মকাণ্ড, আচ্ছা, যে কারণেই হোক করতে তো হয়েছে।
আবার সেটিও পরীক্ষা নিরীক্ষার আগেই সামরিক শাসন হলো, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। হত্যা তো কোনো রাজনৈতিক সমাধান হতে পারে না, সেটা তো প্রমাণিত হলো। আবার সামরিক শাসন আমরা উৎখাত করলাম। আমি কিন্তু ওই অর্থে কিন্তু আমি গত 33 বছরের কথা বলছি। সামরিক সরকারকে উৎখাত করে আওয়ামী লীগ বিএনপির যৌথ আন্দোলনে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হলো। বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে একটি নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের ব্যবস্থা যে 3 জোটের রূপরেখা কে ভঙ্গ করলো? 2 দলই ভঙ্গ করেছে। বলা হয়েছিল যে স্বাধীনতার চেতনায় দেশ চলবে, সেটি বিএনপি চালায়নি। আবার বলা হলো স্বৈরাচারের সঙ্গে হাত মেলানো যাবে না, আওয়ামী লীগ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছে। সুতরাং দোষ সবারই আছে। আমি যদি শুধু অন্য পক্ষের দোষ দেখি, নিজের দোষটা না দেখি, তাহলে বিপদ। মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম যেমন রাস্তায় কাতরাচ্ছিলেন, সাদেক হোসেন খোকাও কিন্তু রক্তাক্ত হয়েছে, আব্দুল্লাহ নোমান সহ। হ্যাঁ, সুতরাং আমাদের এইটি মনে হয় এই রক্তাক্ত হতে না হয়। 28শে অক্টোবরের কথা বলছেন কামাল ভাই, 28শে অক্টোবর হবে কেন? গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো সমস্যা হতে পারে, যে তত্ত্বাবধায়ক সরকার হোক বা যে কোনো। প্রথমত সংসদ থাকলে সংসদে সেটি আলোচনা করে সমাধান হবে। যদি সংসদ না থাকে বা সংসদের বাইরেও সমাধান হতে পারে, আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধানে আসতে পারলাম না কেন? এখন এজন্য কে বেশি দায়ী? নিশ্চয়ই আওয়ামী লীগ বলবে বিএনপি দায়ী, বিএনপি বলবে আওয়ামী লীগ দায়ী। আমরা জনগণ, ভোটার হিসাবে, নাগরিক হিসাবে আমরা মনে করি আমরা বঞ্চিত হয়েছি। গণতন্ত্রের যে ধারাবাহিকতা, যে গণতন্ত্র যে জায়গায় যাওয়ার কথা ছিল 53 বছরে, সে জায়গায় যেতে পারেনি। এখানে আর যদি ব্যর্থতার কথা বলেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। এটা নয় যে 2001 থেকে 2006 সুশাসন ছিল। সুশাসন ছিল না বলেই তো 2009-এর বিএনপি এই ফলাফল করেছে। কিন্তু আমি বলছি বিএনপি 9-এর পর থেকে কি হলো? 9-এর পর থেকে এই পরীক্ষা হলো না। 9-এর পর থেকে জনগণ পরীক্ষা দিতে যে সুশাসনগুলো ছিল না, যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন হওয়ার ফলেই বিএনপি পরিবর্তন হলো। এরপরে 2009 থেকে সেই পরিবর্তনগুলো, আকাঙ্ক্ষাগুলো কি বাস্তবায়ন হলো? যে পরিবর্তন হলো কি হলো না, সেটা জনগণ সেই মতামত দিতে পারলো না। কোথায় পারলো না? ভোটে দিতে পারলো না। হ্যাঁ, 2008-এ দিতে পারলো না। আপনি এটা ঠিক বলতেছেন না। আচ্ছা, যাই হোক, আপনি এটা ঠিক বলতেছেন। জি কামাল, আপনি জনগণ মতামত দিতে পারেন। জনগণ মতামত দিছে বলেই তো এই সরকার ক্ষমতায় আছে। জনগণ যাদের সাথে ছিল না, তারা ক্ষমতাচ্যুত বাধ্য হয়েছে। আপনি বললেন না হয়েছে, কিন্তু আমরা হচ্ছে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মধ্য দিয়েই তো অংশগ্রহণমূলক নির্বাচন। আপনি যেটা রাজনীতিবিদদের দায়ী করতেছেন, মানে আপনি 1-11 লাইনে চলে যাচ্ছেন, যেটা আপনারা 1-11 সরকার যাতে ভোট দিতে পারে। আমার কথা 1-11 সরকার সরকারকে আপনারা স্বাগত জানিয়েছেন। 1-11 আমি শেষ করতে দেন। 1-11 সরকারকে স্বাগত জানাইনি, আমরা স্বাগত জানাইছি ওই পরিবর্তনকে। কোন পরিবর্তন? যে পরিবর্তন হয়েছে, যে সরকার হচ্ছে 75 পরিবর্তন কি ভালো ছিল? না না, 75 পরিবর্তন, 1-11 পরিবর্তন, 1-11 পরিবর্তন কি ছিল? যে পরিবর্তন 1-11 পরিবর্তন কি ছিল? আপনারা 1-11 সরকারে ছিলেন, যে পরিবর্তন আপনারা 1-11 সরকার আনছিলেন, আপনারা পরে জাতির কাছে ক্ষমা চাইছেন। যে পরিবর্তন আপনারা 1-11 সরকার আনছেন, জাতির কাছে ক্ষমা চাইছেন। যে পরিবর্তন মনে করেন ষড়যন্ত্র বলছেন, সেই ষড়যন্ত্রমূলক পরিবর্তনকে স্বাগত জানাই। না না না, যে পরিবর্তন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে কোন পরিবর্তন ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্র 1-11 সরকার যদি ষড়যন্ত্রের ফল হয়, সেই ষড়যন্ত্রের ফলকে আপনারা স্বাগত জানান। সেই ষড়যন্ত্রের ফলের বিরুদ্ধে প্রথম কথা কইছে শেখ হাসিনা। আপনারা সমর্থন করছেন, কিন্তু স্বাগত কে আপনারা জানালো? সমর্থন করছেন। এই যে আপনারা তথাকথিত সুশীল সমাজ, আপনারা দালালি করছেন। স্বাগত কে জানালো? স্বাগত জানাইছে ওই সরকার। অবৈধ ভোট চুরি, আমার কথা শেষ করতে, আপনি বলছেন তো অবৈধ ভোট চুরি, ভোট ডাকাতি করে নির্বাচন করতে চাইছে। তারা বলছে এসে নির্বাচন দেবে, নির্বাচন না দিয়ে যখন আপনাদের বুদ্ধি পরামর্শায়, আপনারা এই যে তথাকথিত সুশীল সমাজ, আপনাদের বুদ্ধি পরামর্শায় যখন রাজনৈতিক নেতাদের চরিত্র হনন শুরু করলেন, যখন গণতন্ত্র হত্যা করার আবার প্রক্রিয়া শুরু করলেন আপনাদের মতো বুদ্ধিজীবীদের পরামর্শে, তখন একমাত্র শেখ হাসিনা
গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। আমি তো কারো ব্যক্তি বলছি না, আমি বলছি যে তখন শেখ হাসিনা কথা স্বাগত বলেছেন। জানিয়েছিল কি হ্যাঁ, স্বাগত আমি স্বাগত জানানোর মানে স্বাগত জানাইছে, বলছেন যে তাদের সমস্ত কর্মকাণ্ড দায় মুক্তি দেওয়া আমি বলছি দায় মুক্তি দেওয়া হয়েছিল কিনা, ৭৫ দায় মুক্তির কথা বলা হয়েছিল কিনা? ৭৫ পরে তো অনেকেই গেছে, দায় মুক্তি তো আপনাদেরও দিয়েছে। সৌরভ ভাই, দিয়েছে। কামাল ভাই, সৌরভ, একটা প্রসঙ্গ নিয়ে যেটা আলোচনায় আসছে সেখান থেকে আমার মনে হয় অনেক দূরে সরে যাচ্ছি। যে প্রসঙ্গটি ছিল সেই প্রসঙ্গে আমরা ফিরে আসি। 28 অক্টোবর নিয়ে কথা হচ্ছিল, নিশ্চয়ই সেটা নিয়ে বলবেন। আমি বললাম ডক্টর রিপনের কাছ থেকে আরেকবার একটু শুনে আসতে চাই যে ধরেন আপনি শুনছিলেন দুজনের বক্তব্য, কে কী করেছিল সেটা নিয়ে এক ধরনের বাদ বিবাদ চলছেই, চলুক। কিন্তু ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশে আপনারা বা বিরোধী জোট বলেন বা নাগরিক সমাজ, তারা আশাবাদী হচ্ছে কেন? সেখান থেকে আমাদেরই বা কি মানে লাভ লোকসান এখানে কি আছে, এখানে আশাবাদী হওয়ার কি আছে? এক্সকিউজ মি, আমি খুব ব্রড স্পেকট্রামে আমি যেটা চিন্তা করি, বাংলাদেশের জনগণও কিন্তু এক ধরনের একটা স্বস্তি এসেছে, মানে একটা শ্বাস ফেলার জায়গা বাংলাদেশের জনগণও পেয়েছে। ধরুন যদি মিস্টার নরেন্দ্র মোদী যদি আপনার 400 পার করে ফেলতেন, যেটা তাদের মানে প্রত্যাশা ছিল যে আপকে বার 400 পার নাকি, তো যদি সত্যি 572-এর মধ্যে দিয়ে 500 কত 23 না কত, যাই হোক, আপনার এর মধ্যে 400 পার করে ফেলতেন, তাহলে যেটা হতো কি, তাদের দুটো জিনিস ছিল মানে তাদের রাষ্ট্রীয় পলিসিতে, একটা ছিল এনআরসি, একটা ছিল সিএ মানে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে তারা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার মুসলমানদেরকে তারা মনে করেন, ওই দেশে মুসলমানদেরকে মনে করেন এরা হচ্ছে আপনার অনুপ্রবেশকারী। এটা তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধান সবাই বলে অনুপ্রবেশকারী, অর্থাৎ ওখানকার মুসলমানরা ওই দেশের লোক না, কথাটা খেয়াল করবেন। আচ্ছা, এবং বললেন যেটা সেটা হচ্ছে যে আপনার আফগানিস্তান পাকিস্তানের যারা হিন্দু যারা আছে, বাংলাদেশ থেকে যারা হিন্দু যারা গেছে, তাদেরকে আপনার করবে কি বলে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, কিন্তু মুসলমানদেরকে মনে করে অনুপ্রবেশকারী। এই যে একটা চাপ রাখলো নিবন্ধনের নামে, নতুন করে আপনার নাগরিকদের নিবন্ধন নিতে হবে, এই চাপের মধ্য দিয়ে যেটা হতো, বাংলাদেশ সত্যি সত্যি একটা প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যেতে পারত যদি ওই ধরনের একটি মানে একক মানে ব্রুট মেজরিটিয়াল একটা গভর্নমেন্ট যদি ইন্ডিয়ান ইনস্টল হয়ে যেত, বিশেষ করে পার্টিকুলারলি মোদি গভর্নমেন্টের কথা আমি বলি, তাহলে তারা ক্ষমতা এসে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে যে কিন্তু কিন্তু আপনি যেটা বলছেন ঠিক আছে, এখানে এক ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়ার বা এক ধরনের আমি আপনার দর্শকদেরকে এখনো এক্সপ্লেন করতে পারি নাই, একটু এক্সপ্লেন করার ব্যাপার আছে। সেটা হচ্ছে ধরুন এখন মানে আপনার বর্তমান আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে আপনার ধরুন কেন, এটা তো দুই গভর্নমেন্টই স্বীকার করে তাদের সম্পর্ক মানে উচ্চতা মানে অনেক উপরে, হয়তো এই গভর্নমেন্টের আমলে হয়তো আপনার মানে এই দেশে সেই ধরনের চাপ আসতো না, কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট, আওয়ামী লীগের গভর্নমেন্টটি যে শেষ গভর্নমেন্ট তা তো না, অন্য কোনো গভর্নমেন্টে তো আসতে পারে, জনগণ বাছাই করে নিতে পারে। তো ইন দ্যাট কেস তখন কি করতো, ইন্ডিয়ার কাছে যে তুরুপের তাসটা থাকতো এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা তারা চাপ প্রয়োগ করে পুশ ইন পুশ ব্যাক যেগুলো আমরা আগে দেখতাম, এইখানে ওখানকার মানে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠাবার এক ধরনের চাপ সৃষ্টি করত। আচ্ছা, এই ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়ায় গেলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে, তখন তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের চিন্তার কোনো কারণ হবে না, কিন্তু একটা আইন যখন হয়ে যায় সাময়িকভাবে কোনো দেশের প্রধানমন্ত্রী টেম্পোরারি হয়তো সেই দেশের উপর প্রয়োগ করছে না, কিন্তু প্রয়োগ করার বিধানটা তো থেকে গেল। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভারতে অনেকদিন পরে ভারতের জনগণ যেমন আপনার একটা শ্বাস ফেলার জায়গা পেল, বাংলাদেশের জনগণের উপর রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উপরে যে একটা মানে আপনার একটা চাপের যে ব্যাপার, একটা পরিস্থিতি তৈরি হতো, সেই পরিস্থিতিটা হলো না। এটা বাংলাদেশের মোটা দাগে বাংলাদেশের লাভ। ঠিক আছে, আমি ভাই একটা বিরতি নেই, বিরতির পরে এসে আপনাকে এটাও জানতে চাইবো, কারণ বিএনপির পক্ষ থেকে বা বিরোধী জোটগুলোর পক্ষ থেকে একটা বড় কথা ছিল যে বেনজির বলেন বা আজিজ সাহেব বলেন, এনারা বলা হচ্ছিল যে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা তারা ছিল সিকিউরিটি গার্ড, এই ধরনের বক্তব্য। আপনার কোনো সন্দেহ আছে? সেখানে তো প্রশ্ন রাখে, এই সিকিউরিটি গার্ড তো ধরেন নাই, ধরেন আপনি এখন সিকিউরিটি গার্ড তারা নেই, বিএনপির কথাই আমি বিরতির পর ফিরে এসে শুনবো নিশ্চয়ই যে তারা তো নেই, তাহলে ভারতে যেটা দেখে আপনারা এখানে বলছেন অনেক সুযোগ তৈরি হইলো, সেই সুযোগ তৈরি করি না, আমি বলছি বাংলাদেশের মানুষের উপর যে বাড়তি চাপটা দিতে পারতো ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই ধরনের একটা ক্ষেত্র সাময়িকভাবে এটা ওকে। আপনারা যারা দেশের রাজনীতি করেন, রাজনীতিবিদরা, তারা কবে চাপ তৈরি করতে পারবেন সেটা আমি একটু শুনতে চাইবো বিরতির পর।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। ডক্টর রিপন, যেটা প্রসঙ্গ ছেড়ে গিয়েছিলাম, যে ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা আসছি, খুব বেশি সময় পাবো না হয়তো, চেষ্টা করবেন এর মধ্যে শেষ করার জন্য। যেহেতু বিএনপি বা তার সমমনা জোটরা সরকার গঠন করতে চায়, নির্বাচনে মাঠে যেতে চায়, আন্দোলন করতে চায়, সেখানে আমরা সবসময় শুনি যে সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, 14 দলের মধ্যে একদম অস্বস্তির কথা শোনা যাচ্ছে। সবাই এই প্রশ্নটাই করে আসলে, যে 28 অক্টোবর বা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর বিরোধী জোটগুলো অনেক স্তিমিত, তারা কি আসলে কতটা সময় নিতে চায় বা আরও 5 বছর অপেক্ষা করতে চায় কিনা? আমি আপনাকে একটা কথা বলি, দেশের অর্থনীতির যে অবস্থাটা, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, আমি যদি মানে দলের লোক হিসেবে বলবো না, ইমিডিয়েটলি আরেকটা নির্বাচন করার মতন অর্থনৈতিক অবস্থা আপনার নাই। একটা নির্বাচন করতে গেলে মোর দেন $1 বিলিয়ন ইকুইভ্যালেন্ট লাগে, অনেক টাকা লাগে একটা নির্বাচন করতে। তো আপনার ধানাই পানায় নির্বাচন করতেও টাকা লাগে, একটা ফেয়ার নির্বাচন করতেও টাকা লাগে, টাকা তো লাগে। এখন অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি কি সেই অবস্থায় আছে যে আপনার এখন 6 মাসের মাথা আরেকটা ইলেকশন করার মতো নাই, বাস্তবতা হচ্ছে নাই। মানে সরকারকে আপনার ছাড় দিচ্ছেন? সরকারকে আপনার ছাড় দিচ্ছেন? সরকারকে ছাড় না, এটা দেশের ব্যাপার। তো অর্থনীতির মুদ্রাস্ফীতিটা যেই জায়গায় চলে গিয়েছে, মুদ্রাস্ফীতি ট্যাকল করার মতো আপনার কোনো মানে ফিসকাল পলিসির মধ্যে নাই। আচ্ছা, তো এখন আপনি ধরলাম যে একটা নির্বাচন, আমরা তো এই দাবিও করি যে এই মুহূর্তে একটা নির্বাচন দাও, আমরা এই কথাও বলিনি, আমরা সিস্টেমের কথা বলেছি, যে সিস্টেমটার মধ্যে একটা ভালো নির্বাচন হতে পারে। যে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন হয়েছিল, সেখানেও কিছু আপনার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা আছে। সমস্ত কিছুগুলোকে যদি আমরা, ঠিক আছে, যেই ত্রুটি বিচ্যুতিগুলো আওয়ামী লীগও মনে করে যে না এর আগের তত্ত্বাবধায়কে এই ত্রুটিগুলো ছিল, ঠিক আছে, সেগুলো সব আপনার একেবারে যদি নিশ্চিদ্র ব্যবস্থা নেওয়া যায়, একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে না? মানুষের আস্থার নির্বাচনের মতো একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, নিশ্চিত নেওয়া যেতে পারে, যদি আমরা দেশটাকে ভালোবাসি। আমরা তো অনেকেই সবে অনেক বছর বাঁচবো না, এটা হল বাস্তব কথা। কিন্তু আমরা কোন বাংলাদেশটাকে রেখে যাচ্ছি? ঠিক এমন একটা বাংলাদেশ রেখে যাচ্ছি, যেমন এখন লেটেস্ট যে পত্রিকায় যে নিউজটা দেখলাম, প্রায় মোর দেন আপনার 69% মতো এখন উপজেলা চেয়ারম্যান যাদেরকে ঘোষণা করা হয়েছে, তার 69% মতো এরা সব ব্যবসায়ী। আপনি বলবেন যে ব্যবসায়ীরা কি আপনার মানে ইলেকশন করতে পারবে না? এরা কি আপনার যে শত শত কোটি টাকার মালিক, এরা কি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য যায় নাকি? এদের একটা সামাজিক মর্যাদা, একটা পদবি লাগানোর জন্য যায়। দীপন ভাই, আমি যদি কামাল ভাইকে জিজ্ঞেস করি, তাহলে কামাল ভাই তো আমি জানি অনেক আওয়ামী লীগ নেতা এটা বলেন যে কেন করবো এটা, মানে একটা বাস্তবতা বা একটা প্রেশার তো তৈরি করতে হবে। আপনি এটা একটা ভালো কথা বলছেন যে কেন করবো, যদি এমনিতেই যদি মানে তাইরি নাড়ি করে যদি পার করে দেওয়া যায়, তাহলে নাচা দরকারটা কি? বিষয়টা তো এরকম। কিন্তু এতে করে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যারা তারা নিজেদেরকে বলে তারা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে 60-এর দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের একটা মানে গৌরব উজ্জ্বল ভূমিকা তাদের ছিল 60s-এ, তাই না? তো এটা তো অস্বীকার করা যাবে না, যেহেতু মানে আমাদের দলের চেয়েও তো তাদের দলের মানে বয়স অনুযায়ী তাদের আগে, তাদের তো নিঃসন্দেহে ইয়ে ছিল, তাদের রোলগুলো ছিল। আচ্ছা, তো এখন কথা এরকম একটি রাজনৈতিক দলকে রাতে নির্বাচনের উপর ভর করতে হবে কেন? এরকম একটি দলকে আপনার আমাকে একটু শেষ করতে দিন, কয়েকটা সেকেন্ড দেব। এরকম একটি দলকে আপনার 153 আসন আগে সিকিউর করার মতো জায়গায় যে আপনার 1400 নির্বাচন করতে হয় কেন? এরকম একটি দলকে কেন 28 অক্টোবরের পরিস্থিতি ঘটিয়ে, আমি কিন্তু আবারও বলছি, 28 অক্টোবরের পরিস্থিতি ঘটানো হবে প্রধান বিচারপতির বাড়িতে যে মানে কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু আপনার যেই ঘটনাগুলো ঘটেছে বলে পত্রপত্রিকায় যেটা দেখলাম, বা গভর্নমেন্ট যেটা ক্লেম করে, বা মানে পুলিশের যে ক্লেম করে, এই ধরনের কোনো ভিডিও ফুটেজ বা বিএনপি লোকজনের কোনো সংশ্লিষ্টতার কোনো অভিযোগ কিন্তু সরকার এস্টাবলিশ করতে পারেনি। বরং আমি যেটা বলতে চাই, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, ঠিক মানে 28 অক্টোবর আগ দিয়ে বিদেশিদের তরফ থেকে একটা চাপ ছিল, বলছিল যে তোমরা আলোচনা করো, আলোচনার মধ্য দিয়ে একটা মানে নির্বাচন ব্যবস্থা ডেভেলপ করো। তখন শাসক দলের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বললেন যে আলোচনার সময় এখন নাই। আলোচনা নিয়ে বিএনপির বক্তব্য আমার জানা আছে, বিএনপি বলেছিল পদত্যাগ না করলে আমি আলোচনায় বসবো না, ওরা বলছে, কিন্তু তার উত্তরে সরকার বলেছিল যে আলোচনার সময় এখন আর নাই। এরপরে আপনি আসেন 11 অক্টোবর ওবায়দুল কাদের সাহেবের ডায়লগটা আপনার নিশ্চয়ই মনে আছে, যদি বসে যাওয়ার চিন্তা করা হয় মানে 28 অক্টোবরে, তাহলে হেফাজতের পরিণতি হবে। ইনফ্যাক্ট আমাদের দলের মহাসচিব তখন বললেন যে না, আমাদের বসে থাকার কোনো মানে প্রোগ্রাম নাই, কিন্তু
আমরা একটা বড় সমাবেশ করবো, কিন্তু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট এই কথা আসতে পারেনি বলে 28 অক্টোবর সিচুয়েশন তৈরি করে একটি একতরফা নির্বাচন করার জন্য এই অবস্থাটা করছে। এত কলঙ্কের দায় নেবে কেন? উনি যেটা বললেন 28 অক্টোবর ওনারা ঘটাইছেন, ওবায়দুল কাদের সুস্পষ্টভাবে বলছেন যে আলোচনায় বসতে চাইলে আলোচনা হতে পারে। উনারা কি বললেন? আপনিই বলেছেন পদত্যাগ করে আলোচনা করতে হবে। আওয়ামী লীগের এমন দৈন্য দশা হয়নি যে পদত্যাগ করে আলোচনা করতে হবে, কারণ এই দল জনগণের ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন। এই দল, হ্যাঁ, এই দলের নেতা হচ্ছে শেখ হাসিনা, যার প্রতি জনগণের আস্থা ভালোবাসা আছে। এই দলের নেতা টাকা আত্মসাৎ করে জেলখানায় যায় নাই, এই দলের নেতা দুর্নীতিদের সাজাপ্রাপ্ত আসামি না, যার ফলে জনগণের আস্থা আছে এই দলের পক্ষে। তারপরে গণতন্ত্রের সাথে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা কিন্তু 2014 সালেও খালেদা জিয়ার সাথে আলোচনা করতে চাইছিল। এবারও উনরা মনে করেছিল 28 অক্টোবর উনরা একটা মেসাগার করে উনরা ক্ষমতার থেকে আমাকে ক্ষমতাচ্যুত করবে, কিন্তু উনরাই নিজেরাই মেসাগার হয়ে গেছেন ওনাদের ভুলের কারণে। উনরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। বিএনপি এই পর্যন্ত যতগুলো আন্দোলন করেছে সন্ত্রাসের পথ ছাড়া জনগণকে পক্ষে নামাতে পারেননি, যার ফলে আজকে বিএনপি। আর দেখেন আরো কিছু কথা বলে, এই যে সোহরাব ভাইরা বলে, যে কথাগুলো বলে, সোহরাব ভাইরা সবসময় রাজনীতিবিদদের চেষ্টা করেন, কিন্তু এই দেশে সমস্ত উন্নয়নের ক্ষেত্রে আপনি দেখেন নেগেটিভ কথা কইছে সুশীল সমাজরা। আমার কাছে একটা কাগজ আছে, 42 জন সুশীল সমাজ পদ্মা সেতু নিয়ে কি বলেছেন। পদ্মা সেতু করতে পারবে না, কিন্তু বঙ্গবন্ধু তনয় পদ্মা সেতু করেছেন। এবং যারা আজকে বাজেট নিয়ে সমালোচনা করেছে তারাই, আমি নাম করে শোনাতে পারি আপনাদের কি কি মন্তব্য করেছেন, সব আছে এইখানে। তো বাংলাদেশে অসাংবিধানিক পথে ক্ষমতায় যাওয়ার জন্য, ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যাওয়ার জন্য এই তথাকথিত সুশীল সমাজরা এসির সময় বসে সব সময় ষড়যন্ত্র করে, এবং তাদের মূল টার্গেট হচ্ছে বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। সুশীল সমাজের ভূমিকা কি শুধু আওয়ামী লীগের সময় এরকম নাকি? আমি মনে করি এই সুশীল সমাজরাই চায়, সবসময় তাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে চায়। আপনি যেটা বললেন, নিপুণ সাহেব যেটা বললেন, আওয়ামী লীগ মানে পুরা বলেন না, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে স্বাধীনতা, আওয়ামী লীগ না আসলে, আওয়ামী লীগ না হলে বাংলাদেশ স্বাধীন হইতো না, এইটা কেউ স্বীকার করবে না। যারা স্বীকার করে না মনে করে তার দেশে কোন রাজনীতি, উনি যেটা বললেন যে রাজনৈতিক ঐক্য থাকা উচিত, কার সাথে ঐক্য হবে? যিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যিনি স্বাধীনতায় বিশ্বাস করে না, যিনি বাংলাদেশের দল। কে বলছে বিএনপি সবসময় বলে? আমি আপনার বলি 30 সেকেন্ড উত্তর দিচ্ছি। যে দল 7ই মার্চে বিশ্বাস করে না, যে দল 17 এপ্রিল যেদিন প্রথম মুক্তিযুদ্ধের সরকার হয়েছে এবং সেই সরকারের অধীনে রিপন সাহেবদের নেতা চাকরি করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই 17 এপ্রিল যে দল মানে না, যে দল 26শে মার্চ মানে না, সেই দল আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনার দল হতে পারে। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনার দল বা চেতনা বিরোধী দল সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা বলেছেন কামাল ভাই। 21শে গ্রেনেড হামলার 2 দিন পরে দৈনিক সংবাদে লিখেছিলাম নিহত দেশ ঘাতক গ্রেনেড। সেটি কি বিএনপির পক্ষে লেখা হয়েছিল? এবং বিএনপির 1 অক্টোবর যে 2001 সালের 1 অক্টোবর যে তারা ক্ষমতায় আসছে, মানে যে নির্বাচনের পর গ্রেনেড তো নিহতদের ঘাতক না, হ্যাঁ গ্রেনেড মানে এটা প্রতীকী। বাংলাদেশ যে নিহত হয়েছে ওই লেখাটা ছিল যে এই হামলাটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে হামলা, সেই উদ্দেশ্যে লেখা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আপনি 2001-এর 1 অক্টোবর থেকে 2007-এর মানে নির্বাচন বাতিল হওয়া পর্যন্ত আপনি লেখাগুলো পড়ে দেখেন, শুধু আমার নয় আরও যারা, কারণ তখন বিএনপি ক্ষমতায় ছিল। আপনি কথা বলছিলেন যে এটি কি শুধু বিএনপি আমলে হয়েছে? সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা যখন যেটা সঠিক মনে করে এবং যেটি ভুল মনে করে তার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং
সত্য কখনোই গোপন থাকে না, চাপা থাকে না। আওয়ামী লীগের আমলে একরকম হয় না, বিএনপির আমলে আরেকটা সত্য সবসময় সত্য। অসংখ্য ধন্যবাদ। আমাকে বারবার বলা হচ্ছে শেষ করতে, বারবার বলা হচ্ছে শেষ করতে, আমি আর সময় দিতে পারছি না। রিপন ভাই সময় চাচ্ছিলেন, কিন্তু আমার হাতে একেবারেই সময় নেই। আজকে বোধ শেষ করতে হচ্ছে। আপনারা তিনজন আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন। আর এই ছিল 24 ঘন্টা। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।